কংগ্রাচুলেশন ফ্রেন্ডস, অনেকদিন পর আবার ক্রিকেট চর্চার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ওভারঅল সেকেন্ড টেস্টটা নিয়ে কথা বলবো। ফার্স্ট টেস্টটার পর কথা বলা হয়নি, কারণ ওরকম একটা জেতা টেস্ট হেরে যাওয়ার পর মন ভালো ছিল না। আমি আপনাদের অনেক আগেই বলেছি যে আমি ক্রিকেটের না ওইরকম ফ্যান নই যারা মানে কি বলবো, ম্যাচ দেখছি হয়ে গেল শেষ। আমি একদম ইমোশনালি ক্রিকেটের সাথে অ্যাটাচ, ঠিক আছে? তো একটা ম্যাচ জেতা ম্যাচ, বিশেষ করে হারার পর, বিশেষ করে টেস্ট ক্রিকেট যার আমি অন্ধ ভক্ত। আপনি আমাকে মাঝরাত্রে ঘুম থেকে উঠিয়ে দিয়ে যে কোনো দেশের টেস্ট ম্যাচ দেখতে বসিয়ে দিন, বাংলাদেশ বাদ দিয়ে আমি প্রত্যেকটা দেশের টেস্ট খেলা দেখে নেবো। তো এইরকম একটা অন্ধভক্ত টেস্ট ফ্যান। আগের ম্যাচটা, জেতা ম্যাচটা, লাস্টে ওরকম একটা বাল্কে উইকেটগুলো চলে যায়, রান করতে পারে না, ইংল্যান্ড চেস করে দেয়, তাই জন্য রিভিউ করতে পারিনি। তো এখানে ফাইনালি টেস্টটা জেতা হলো, মনে আনন্দ। ইংল্যান্ড হেরে লর্ডসে যাচ্ছে, আমরা জিতে লর্ডসে যাচ্ছি। আমরা যাচ্ছি উইথ বুমরা, ইংল্যান্ড আসছে উইথ আর্চার। আমার মনে হয় না আর্চার সেরকম একটা ফর্মে থাকতে পারবে লর্ডসের মাঠে, যে যতটা বুমরা আকাশদীপরা থাকতে পারবে। কারণ প্রথমত এত বছর পর, 3 বছর পর তিনি টেস্টে ফিরছেন, তার সাথে একটা মানে চোটের ব্যাপার তো আছেই। তো আমি ভালো করলে ভালো, কোনো ব্যাপার না, কিন্তু মনে হয় না ইন্ডিয়ান বোলিংয়ের তুলনায় ইংল্যান্ড বোলিং শক্তিশালী হবে আর্চার থাকলেও। যাই হোক, এই টেস্টের ব্যাপারে ফিরে আসি। দেখুন, জেতার পরেও একটা ক্রিটিসিজম আমি অবশ্যই করব, এবং অ্যাজ এ ট্রু ক্রিকেট ফ্যান, যারা টেস্ট ফ্যান তারা এটা করতে বাধ্য। গৌতম গম্ভীর কিন্তু অ্যাজ এ টেস্ট কোচ ভালো না। এটা যত তাড়াতাড়ি আমরা অ্যাকসেপ্ট করবো তত আমাদের জন্য সুবিধা হতেই পারে। ইংল্যান্ড সিরিজটা 4-1 জিতে গেল, এরপরে অস্ট্রেলিয়া সিরিজ জিতে গেল। স্টিল বলবো গৌতম গম্ভীর ওয়ান ডে বা সাদা বলে যতটা ভালো, টেস্টে ভালো না। ঘরের মাঠে যেই মানে মানুষটা হেরে যায় এবং হারার পর একটা যুক্তি দেয়, রোহিত শর্মা যুক্তি দেয় 12-13 বছর এরকম একবার হতেই পারে, সেই কোচের মেন্টালিটি সম্পর্কে আমার খুব মানে কোশ্চেন মার্ক আছে। এটা বড় সড়ো টেস্টের কথা আমি বলছি। দেখুন, নিউজিল্যান্ড ঘরের মাঠে হেরেছে সেটা বড় কথা না, কিন্তু যেই নিউজিল্যান্ড দলটা হেরেছিল না, সেটা কিন্তু শ্রীলঙ্কার সাথে গোহারা হেরে এসেছিল, শ্রীলঙ্কার সাথে। এবং ওই 3টে টেস্ট জিতলে আমরা কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আবার খেলতে পারতাম, 3 নম্বর বার হ্যাট্রিক করতাম ফাইনাল খেলার। যাই হোক, সেকেন্ড টেস্টটা কেমন হলো? দল নিয়ে আমি প্রথম দিন থেকেই টসের সময় খুশি ছিলাম। কুলদীপ যাদব কেন নয়, অ্যাটাকিং বোলার কেন না? আপনি 2000 রান করে নিন টেস্টে, কোনো লাভ নেই যদি না 20টা উইকেট তুলতে পারেন। এটা কিন্তু ওডিআই বা T20 না, যেমন 10টা উইকেট তুললাম কাজ হয়ে গেল, বা রান রেট চেক দিয়ে দিলাম হয়ে গেল না। আপনি 1000 রান 2000 রান যাই করুন, আপনাকে 20টা উইকেট তুলতেই হবে। অস্ট্রেলিয়াকে দেখুন, আমি বারবার এই কথাটা বলি, যে কোনো দেশ যে কোনো খেলা তারা নথেন লিওকে খেলাবেই, যত শক্ত পিচি হোক, যত ফাস্ট বোলিং পিচি হোক। অ্যাটাকিং বোলার চাই বস, যে আপনাদের হয়ে উইকেট তুলতে পারবে। আপনি দেখেছেন অস্ট্রেলিয়া কোনো ম্যাচে নথেন লিও বসে আছে। তো আমাদের যখন অশ্বিন নেই, অশ্বিনের পর নেক্সট মেন অ্যাটাক হচ্ছে স্পিনার, কিন্তু জাদেজা বা ওয়াশিংটন সুন্দর নয়, যে গৌতম গম্ভীরের খুবই প্রিয় একজন প্লেয়ার, পেটোয়া প্লেয়ারও বলা যেতে পারে, এটা আমার বলতে কোনো অসুবিধা নেই। কারণ খুবই পছন্দের একটা প্লেয়ার গৌতম গম্ভীরে, যা দেখছি ওয়াশিংটন সুন্দরকে কিনে নাহলে ভাবুন না তার কী পারফরমেন্স আছে। আমি বিশেষ করে টেস্টে বলছি যে সে এই ম্যাচটা খেলে, বিশেষ করে কুলদীপ যাদবের জায়গায়। আমি বলছি না কুলদীপ যাদবকে ভালো ব্যাট করতে হবে, কুলদীপ যাদব যে বোলিংয়ে অ্যাটাকটা করতে পারে সেটা কিন্তু স্পিনার হিসাবে জাদেজা বা ওয়াশিংটন সুন্দর করতে পারবে না, কখনোই পারবে না। যেটা অশ্বিন করতে পারতো, উইকেট নিতে পারতো। নেক্সট হচ্ছে এখানে করুণ নায়ার কখনোই 3-এ চলে না বস। আমি শুরুর দিনে আমি হোয়াটসঅ্যাপে সেটা দিয়েছিলাম, আমার অনেক বন্ধু বান্ধবের সাথে আলোচনা করেছি। এখন তো ম্যাচ হয়ে গেছে তাই আমি আলোচনা করছি, আমি পজিশন অনুযায়ী কিন্তু কোনোদিনই আলোচনা করি না। ম্যাচ শুরুর আগে বলেছিলাম টেস্টে 3 নম্বর হচ্ছে শিল্প ভিত্তিক ব্যাটসম্যান চাই, যে শিল্পটা জানে ব্যাটিংয়ের, অর্থাৎ ডিফেন্সের সময় ডিফেন্স, অ্যাটাকের সময় অ্যাটাক। এবং যখন অন্যজনের সাপোর্টও দিতে হয়, নাইট ওয়াচম্যানকে নিয়ে খেলতে, এগুলো হচ্ছে এক ব্যাটিংয়ের শিল্প টেস্টে। সেইরকম ব্যাটসম্যান চাই, যেখানে দ্রাবিড় ব্যাট করেছিল, যেখানে পূজারা ব্যাট করেছিল, সেখানে আপনি ফট করে করুণ নায়ারকে নামিয়ে দিচ্ছেন। মানে এইটুকু তো একটা সেন্স থাকা উচিত। করুণ নায়ার অতটাও নিখুঁত টেকনিক্যালি ব্যাটসম্যান না পূজারা বা দ্রাবিড়ের মতো, যেটা মানে 3 নম্বর দরকার টেস্টে। আমি করুণ নায়ারের বিরুদ্ধে নই, তাকে অন্য জায়গায় খেলাও বস। সাই সুদর্শনকে যে ফার্স্ট টেস্টটা খেলেছিল, নতুন ব্যাটার, ঠিক আছে চলো, তার মধ্যে টেকনিক আছে, আমি বলছি না, আবারও বলছি, নিখুঁত মানে নিখুঁত টেকনিক চাই 3 নম্বরে, যেটা করুণ নায়ারের মধ্যে নেই। আপনাকে এটা হার্ড ট্রুথটা মেনে নিলে যত তাড়াতাড়ি আপনি মেনে নেবেন তত তাড়াতাড়ি আপনার ভালো। যাই হোক, এই ক্রিটিসিজমগুলো আমার আছে। টিম সিলেকশন ভালো হয়নি 3 নম্বর, এবং কি করে এখানে মানে ওয়াশিংটন সুন্দর খেলে সেটাই বুঝলাম না। এবং আর একজন নীতিশ কুমার রেড্ডি, তার পারফরমেন্স বলুন তো এই ম্যাচটায়, আপনি গোটা পারফরমেন্স বলুন, না বলে না ব্যাটে, নো পারফরমেন্স। তো এই ধরনের প্লেয়ার দিয়ে আমার কী হবে, যে না বলিংয়ে আমার সহায়তা করতে পারছে, না ব্যাটিংয়ে সহায়তা করতে পারছে। যাই হোক, নেগেটিভ দিকগুলো নিয়ে বলে নিলাম, এবার আসি পজিটিভ দিকের কথায়। দেখুন, শুভমান গিল ম্যান অফ দ্য ম্যাচ, ফার্স্ট ইনিংসে 269 এবং সেকেন্ড ইনিংসে 150-150-র ওপরে যে রানটা করলো,
ম্যাচ মানে ফারাকটা কিন্তু ওইটাই গড়ে দিয়েছে। আমার মতে বলে ফোর্থ ডেতে যখন 600 করে ইন্ডিয়া ডিক্লেয়ারটা দিল, না করে যদি 550-তে ডিক্লেয়ারটা দিত, দেখুন আমি আবারও বলছি সিচুয়েশান অনুযায়ী আমি কথা বলি না, এখন ইন্ডিয়া জিতে গেছে ঠিক আছে, কিন্তু হাতে আরেকটু টাইমটা রাখা উচিত ছিল। ইংল্যান্ড ব্যাটাররা একটা মানে এরকমভাবে টেস্ট ক্যাপ্টেন্সি করা উচিত না, যেটা রিকি পন্টিং করতো। আপনাকে একটা গাজর ঝুলিয়ে দেওয়া হলো, আপনি চাইলে চেস করে নিন, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আপনাকে টোপ দেওয়া হলো। এবার আপনি যেই টোপটা খেতে যাবেন মনে হবে আপনি টেস্টটা জিততে পারেন, এমন একটা রান এবং সময় আছে, কিন্তু এই মারতে গিয়ে বা জিততে গিয়ে আপনি ম্যাচটা হেরে চলে আসবেন, অর্থাৎ অল উইকেট ডাউন হয়ে যাবেন। এইটা কিন্তু একটা আক্রমণাত্মক ক্যাপ্টেন্সির লক্ষণ, যেটা বিরাট কোহলি ছিল, যেটা শুভমান গিলের মধ্যে আমি দেখলাম না। শুভমান গিল কী করলো, একদম ম্যাচটা পুরোটা নিজেদের কন্ট্রোলে নিয়ে গেলো, যেখান থেকে আমরা যাই হোক হারবো না, ড্র হতে পারে কিন্তু হারবো না, তারপরে তারা ডিক্লেয়ার দিল। এইটা কিন্তু একটা মানে আক্রমণাত্মক ক্যাপ্টেনের কি বলবো উদাহরণ না, এবং ইতিহাস বলে আক্রমণাত্মক ক্যাপ্টেনই কিন্তু টেস্টের টেকে, রক্ষণশীল ক্যাপ্টেন না। যাই হোক, শুভমান গিলকে আরও ক্যাপ্টেন্সির দিক দিয়ে শিখতে হবে। ইনফ্যাক্ট ফিফথ ডেতে যখন লাঞ্চের পরে খেলাটা শুরু হলো, আকাশদীপ এত ভালো ফর্মে আছে, তাকে না এনে ওয়াশিংটন সুন্দর এবং জাদেজাকে দিয়ে বল করি কেন ভাই? আকাশে তো বৃষ্টির সম্ভাবনা আছে, ম্যাচটা তো আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু শুভমান গিলকে আরও শিখতে হবে। তাকে ধরুন যদি বৃষ্টির জন্য ম্যাচটা লাস্ট 8 বা 9 উইকেটে ড্র হয়ে যেত বা ভেস্তে যেত, তাহলে কেমন লাগতো? ইংল্যান্ডের শিওর মানে ড্র মানে শিওর জেতা, মানে আমি বলছি কারণ ইংল্যান্ড লর্ডসে যাবে 1-0, আর ইন্ডিয়ার কাছে এই ম্যাচটা ড্র মানে হারা, শিওর হারা, সেও লর্ডসে যাবে 1-0 হেরি, তাহলে একদমই উল্টো ফলাফল হতে পারতো। যাই হোক, অনেক নেগেটিভ বা ক্রিটিসিজম করে ফেললাম, এবার ভালো দিক নিয়ে বলি। প্রথমত মানে শুভমান গিল আলাদা লেভেলের, জাদেজা ব্যাটিংয়ে নো ডাউট খুবই ভালো, ফার্স্ট টেস্ট আমি পারিনি ব্যাট করতে, জাদেজার ব্যাটিং নিয়ে আমার কোনোদিনই সন্দেহ নেই। স্পিনিং উইকেটে জাদেজা দেখুন, লাস্ট উইকেটে মানে লাস্ট ফিফথ ডেতে জাদেজা কীরকমভাবে বল টার্ন করেছে, হ্যাঁ উইকেট হয়তো সেরকম পাননি, কিন্তু বল টার্নগুলো দেখবেন আপনি তার, এই স্মিথকে যেভাবে বলগুলো টার্ন করছিল বা ব্রুককে যেভাবে টার্ন করছিল দেখবার মতো। জাদেজা স্পিনিং উইকেটে ডেডলি, কিন্তু কুলদীপ বা অশ্বিনের মতো সব উইকেটে বা নাথান লির মতো সব উইকেটে বল করে উইকেট নিতে পারার মতো বোলার কিন্তু জাদেজা না। জাদেজার ব্যাটিংয়ে খুব ভালো, এবং আকাশদীপ ভাই, আমি তার রঞ্জিতে 2-1টা বল দেখেছি এরকমভাবে ইনসুইং করে আউট করে, ফোর্থ ডেটা যেটা আউট করলো দুটো ইনসুইংয়ে, টেন্ডাকাটের বলটাও ঢুকেছিল কিন্তু সেটা এজে লেগে বোল্ড হয়ে গেল প্লে ডাউন, এবং আরেকটা যেটা আউট করলো ইনসুইংয়ে, ভাই দেখবার মতো। আমার কিন্তু পুরোনো স্বামীর কথা মনে হচ্ছিল, পুরোনো না মানে স্বামীর বলের কথা মনে হচ্ছিল, যে ছেলেটার মধ্যে স্বামীর প্রতিভা কিন্তু আছে, অর্থাৎ বলটাকে হাওয়ায় সুইং করিয়ে ড্রিফট করিয়ে ভেতরে ঢোকাতে পারে, যেটা স্বামী করতে পারতো। এবং মানে কাকতালীয় ব্যাপার হলো দুজনেই কিন্তু বাংলার প্লেয়ার, তো মানে এটা খুবই দেখবার মতো। আর বাদবাকি ম্যাচ নিয়ে আমি বেশি কিছু এখানে বলতে চাই না, আপনারা সকলেই দেখেছেন। দেখুন, স্কোর কার্ড নিয়ে আর কী বলবো, স্কোর কার্ড পড়ে যাওয়াটাকে ম্যাচ রিভিউ বলে না, ম্যাচ রিভিউ সেটাকে বলে ম্যাচের কোন কোন দিক ভালো কোন কোন দিক খারাপ, এইগুলো নিয়ে। তো খারাপগুলো তো অনেক কিছু বলে নিয়েছি, ভালোগুলো বলে দিলাম যে এই জিনিসগুলো নো ডাউট খুব ভালো, এবং এইগুলো নিয়ে ইন্ডিয়া লর্ডসে যাবে। আকাশদীপের পারফরমেন্স উইথ বুমরা ডেডলি একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে। প্রসিদ্ধ কৃষ্ণা চূড়ান্ত ফ্লপ, তাকে নেওয়াই উচিত না, করুণ নায়ার 3-এ যায় না। এবং মানে যদি আপনি ভুলগুলো থেকে শিক্ষা নাই নেন তাহলে লাভ কী, ভুল করেই বা লাভ কী তাহলে? যাই হোক, এবং নো ডাউট শুভমান গিলের পারফরমেন্স, জয়সওয়ালের ফার্স্ট ইনিংসের পারফরমেন্স খুব ভালো। আপনাদের কি মতামত? আমি তো বস ভেবেছিলাম যে ম্যাচটা জিতবে ইন্ডিয়া, বিশেষ করে ফিফথ ডেতে যখন দেখলাম, অর্থাৎ ফোর্থ ডে শেষে যখন দেখলাম ইন্ডিয়া 3 উইকেট ফেলে দিয়েছে, ফিফথ ডেতে যদি একটা সেশন খেলা নাও হয় তাও ইন্ডিয়ার কাছে কিন্তু 50 থেকে 55 ওভার থাকবে অল আউট করার জন্য। ইনফ্যাক্ট খানিকটা কাছাকাছি সেটা হয়েছে, 15-20 ওভারে খেলা হয়নি, তার সত্ত্বেও ইন্ডিয়া হাতে সময় থাকতেই অল আউট করে দিল। তো বাস চূড়ান্তভাবে হ্যাপি। আশা করছি লর্ডসে গিয়েও, মানে লর্ডসে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন ইন্ডিয়ার পারফরমেন্স বরাবরই ভালো, এবং সেখানে কোহলি সেঞ্চুরি তো মানে দেখবার মতো ছিল সেই ম্যাচটা। যাই হোক, কিন্তু লর্ডসে ইন্ডিয়ার বরাবরেরই রেকর্ড ভালো। তো দেখা যাক লর্ডসে কী হয়, খুবই মানে আশা নিয়ে আছি লর্ডসে দেখার মতো। তো আপনাদের ওভারঅল কী বক্তব্য, আপনারা কি আমার মতামতের সাথে একমত কি একমত না, সেগুলো কমেন্টে নিচে জানাতে ভুলবেন না, এবং এরকমই ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিও, এখনো মতো টাটা, বাই।